আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান প্রথম পত্রের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের মূল্যবোধ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। মূল্যবোধ শব্দটা আসলে আমাদের সবার সাথে পরিচিত। আমরা মূল্যবোধের ধারণা নিয়ে যদি প্রথমে একটু আলোচনা করি, তাহলে সহজেই বলতে পারি আমাদের ব্যক্তি জীবনে আমরা নিজেদের যে ভালো গুণগুলো রয়েছে, আমরা নিজেদের যে বিশ্বাসগুলো ধারণ করে থাকি, যেগুলো দ্বারা আমরা সমাজে একের সাথে অন্য আরেকজন ইন্টারঅ্যাক্ট করি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল্যবোধের একটা বড় অংশ। আমরা কিভাবে আসলে সমাজে নিজেকে উপস্থাপন করছি, মানুষদের কাছে নিজেকে কিভাবে ভালো হিসেবে দেখাচ্ছি, এই যে কোন জিনিসটাকে আমরা ভালো হিসেবে বিশ্বাস করি, সমাজের সাথে গ্রহণযোগ্য একটা বিষয়, যেটা আমাদেরকে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে সহায়তা করে, কিংবা আমরা নিজেদের যে বিশ্বাস রয়েছে সেগুলোই কিন্তু আসলে মূল্যবোধ। তো আমরা যদি বলতে পারি, তো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। অর্থাৎ আমি কোন জিনিসগুলো আসলে আমার বিশ্বাস রয়েছে, আমি যে বিষয়গুলো বিশ্বাস করি, আমার মনোভাব যেরকম, আসলে মনোভাবের এই সমন্বয়েই কিন্তু আসলে আমার মূল্যবোধ গঠিত হয়। এগুলো তুলনামূলক কি স্থায়ী বিশ্বাস হয়ে থাকে। যেমন স্বাধীনতা, ন্যায়, নীতি, সততা, এই জিনিসগুলো হচ্ছে কি আমার মূল্যবোধের অংশ, এগুলোই আসলে আমার মূল্যবোধ। আর যে কোনো একটা মূল্যবোধ হলো ব্যক্তির প্রত্যক্ষণে ও বিচার বিবেচনায় প্রভাব দানকারী উপাদান, যা কিনা তার সমস্ত মূল্যবোধের কেন্দ্রীয় ভাগটি দখল করে। তাহলে সততা জিনিসটাকে আমি ঠিক কিভাবে ডিফাইন করি, আমার কাছে সততা বলতে কি, কোন মাত্রায় সেটাকে আমি বিশ্বাস করি, এই জিনিসটাই কিন্তু আমার কি মনোভাবের বা মূল্যবোধের যে কেন্দ্রীয় ভাগটা রয়েছে সেটা দখল করে। যে কোনো একটা এরকম ফিক্স মূল্যবোধ মানুষের মধ্যে থাকে, যেটা তার মূল্যবোধের কেন্দ্রীয় ভাগটা দখল করে রাখে। তো এইটাই হচ্ছে মূলত হচ্ছে কি আমাদের মূল্যবোধের একটা মোটামুটি ধারণা, যে আমাদের আচরণগুলো আসলে যে বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়ে থাকে, আমরা কোন মনোভাবটা ধারণ করছি নিজেদের মধ্যে, সেটাই হচ্ছে আমার মূল্যবোধের একটা বড় অংশ। এখন আমরা যদি একটু মূল্যবোধের সংজ্ঞা দেখি, তাহলে আমরা দেখব যে মূল্যবোধ স্থায়ী নয়, বরং পরিবর্তনশীল। বয়স এবং সময় মূল্যবোধের পরিবর্তন করতে সহায়তা করে। মূল্যবোধের তুলনায় মনোভাব অপেক্ষাকৃত বেশি পরিবর্তনশীল। কৃষ্টি মূল্যবোধের ধারক বলে মূল্যবোধের স্থিতিশীলতা অপেক্ষাকৃত বেশি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধ আসলে পরিবর্তনও হয়, কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয় কিসের সাপেক্ষে? আমার কৃষ্টি, অর্থাৎ আমার কালচার, আমার সিভিলাইজেশনের সাপেক্ষে আমার মূল্যবোধ পরিবর্তিত হতে পারে। তবে তুলনামূলক স্থায়ী বিশ্বাস যেগুলো আমার মনোভাবের উপর নির্ভর করে, সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু আসলে আমার মূল্যবোধ গঠিত হয়। যেমন সমাজবিজ্ঞানী গ্রিন বলেছেন, মূল্যবোধ হচ্ছে তুলনামূলক স্থায়ী সচেতনতা, যা আবেগের সন্নিকটস্থ অবস্থা, লক্ষ্য, ধারণা অথবা ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। আবার রাকিচ বলেন, মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা। অর্থাৎ আমি যা জানি, আমি যা মনের মধ্যে রাখি, সেই জিনিসটাই আমার মূল্যবোধকে ডিফাইন করে থাকে। একজন ব্যক্তি সে যদি সব সময় খারাপ কাজ দেখেই বড় হয়, বা তাকে যদি কেউ বলে না দেয় আসলে যে এই কাজটা খারাপ, তাহলে কিন্তু তার মধ্যে ওই খারাপ কাজটার প্রতি কোনো ঘৃণা বা হচ্ছে কি নেতিবাচক মনোভাব তৈরি হবে না। তাহলে তার মূল্যবোধ অনুযায়ী ওই কাজটাকে সে কিন্তু পজিটিভলি নিতে পারে। তাহলে এই যে আমাদের জ্ঞানের সঙ্গে কিন্তু মূল্যবোধের একটা বড় সম্পর্ক রয়েছে, কারণ আমরা কতটুকু জানি তার উপরে আমাদের মনোভাব নির্ভর করে, আর মনোভাবের স্থায়ী বিশ্বাসী হচ্ছে কি মূল্যবোধ। তো এভাবে যদি আমরা চিন্তা করি, ডক্টর শওকত আরা বলেন, মূল্যবোধ হলো সেটি যার সম্পর্কে জনসাধারণ উৎসুক, যা তারা চায়, যা হতে চায়, যাকে অবশ্য কর্তব্য বলে মনে করে, যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং যা সম্পাদন করতে তারা আনন্দ অনুভব করে। এই যে আমি বললাম যে একজন মানুষ যা আসলে জানে, যা সে তার লাইফে পেতে চায়, সব কিছু মিলিয়েই আসলে তার মূল্যবোধটা গঠিত হয়। মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড, যার দ্বারা মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো ও মন্দ বিচার হয়। তাহলে ভালো মন্দ বিচারের সাথে কিন্তু মূল্যবোধের একটা বড় সম্পর্ক রয়েছে। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে দেখতে পারবো মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ আমরা নিজের মনে ধারণ করি।
আমি সমাজে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চাই সেটা আমার সামাজিক মূল্যবোধের অংশ। এই আদর্শটা কিন্তু আমি ধরে রাখবো। আমি একজন সৎ মানুষ হলে এই সততার যে মূল্যবোধটা রয়েছে, আমার যে বিশ্বাস রয়েছে সৎ থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু আমি নিজের মনে আদর্শ হিসেবে ধারণ করতে চাইবো। তারপর মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয়। আমি আসলে নিজে কতটুকু চাই, এই যে সততার কথা আমি বললাম, আমি লাইফে কি পেতে চাই সেটার উপর কিন্তু নির্ভর করে যে আসলে আমি কতটুকু সৎ থাকবো বা অসৎ থাকবো। যদি অসৎ পথে আমার লক্ষ্য যদি হয় অনেক বেশি বড় লক্ষ্য, অনেক টাকা আয় করা, আর আমার যদি সেক্ষেত্রে সৎ পথে আমি সেটা রোজগার করতে না পারি, তাহলে কিন্তু আমি স্বাধীনভাবে অসৎ পথের দিকে এগিয়ে যাব। এই যে স্বাধীনভাবে গঠিত হওয়ার একটা বৈশিষ্ট্য কিন্তু মূল্যবোধের মধ্যে আমরা দেখতে পাই। ব্যক্তির আচার আচরণ বা তথা তার চরিত্র গঠনে তার নিজস্ব সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব রাখে। সমাজ আমার কাজটাকে ভালো বলছে নাকি খারাপ বলছে সেটার উপর কিন্তু নির্ভর করে আমি ওই কাজটা কিভাবে করব। তাহলে আমার মূল্যবোধের ক্ষেত্রে সমাজের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। তারপর মূল্যবোধ সুসংগত ও সুসংলগ্নভাবে গঠিত হয়ে থাকে। সামাজিক মূল্যবোধ সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়তা করে। সমাজ যদি এরকম হয় যে তারা হচ্ছে আমার কাজটাকে ক্রিটিসাইজ করতেছে, আমার কাজটাকে হীন চোখে দেখতেছে, তাহলে কিন্তু আমি সমাজীকরণ করতে পারবো না। সমাজের মানুষের সাথে মিশতে হলে আমার ওই পার্টিকুলার কাজটা কি বাদ দিতে হবে। তাহলে সমাজীকরণের ক্ষেত্রে আমার ব্যক্তিত্ব গঠন বা আমার মনোভাব গঠনের ক্ষেত্রে কিন্তু এই মূল্যবোধ ভূমিকা রাখে। আর মূল্যবোধের সংখ্যা অল্প, খুবই কম সংখ্যক মূল্যবোধই হয়ে থাকে। সমাজের জন্য, পরিবারের জন্য, দলের জন্য, এরকম নানান মূল্যবোধ কিন্তু থাকে। মূল্যবোধ হলো সমাজের চালিকা শক্তি। একজন মানুষের মধ্যে যদি মূল্যবোধ না থাকে, একজন মানুষ যদি অন্যের প্রতি দায়িত্বশীল না হয়, তার নিজের মধ্যে যদি সততা বোধগুলা ঘরে না ওঠে, তাহলে কিন্তু সে আসলে কখনোই কি সমাজে টিকে থাকতে পারবে না। তো সমাজ চলতে হলে আমাদের মধ্যে মূল্যবোধ থাকতে হবে। মূল্যবোধ সামাজিক ঐক্য সংহতি রক্ষা করে স্বাভাবিকভাবেই। এটি কম পরিবর্তনশীল, বড় কোনো ঘটনা ছাড়া মূল্যবোধের পরিবর্তন ঘটে না। এটা নিয়ে আলোচনা করেছি। মূল্যবোধের সাথে কৃষ্টি সম্পর্কযুক্ত। আমার সিভিলাইজেশন, আমার কালচার আসলে আমাকে ডিফাইন করে দেয় আমার মূল্যবোধগুলো কেমন হবে। আবার আমরা যদি মনোভাবের সাথে মূল্যবোধের সম্পর্কটা একটু দেখি, যে মনোভাব হলো কোনো ব্যক্তি, বিষয় অথবা বস্তুর প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়ার মানসিক প্রস্তুতি, যার মধ্যে অবহিতি, অনুভূতি ও ক্রিয়ার সমন্বয় ঘটেছে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষকের প্রতি কোনো ছাত্রের অনুকূল মনোভাব রয়েছে। এই মনোভাবের অবহিতিমূলক উপাদানের মধ্যে শিক্ষকের জ্ঞান, বোঝানোর ক্ষমতা প্রভৃতি সম্বন্ধে ছাত্রের অবহিতির উল্লেখ করা যায়। অর্থাৎ আমি কাউকে পছন্দ করব নাকি অপছন্দ করব, তার প্রতি আমার কিরূপ দৃষ্টিভঙ্গি থাকবে, সেটাই কিন্তু আসলে আমার মনোভাব। আর এই মনোভাবটা নির্ভর করে কিসের উপর? তার সাথে আমার সম্পর্ক, তার কাজ, তার কার্যকলাপের উপর। যেমন শিক্ষক একজন ছাত্রকে যদি পড়ায়, ওই ছাত্র শিক্ষককে তখনই পছন্দ করবে যখন শিক্ষকের ক্লাস বা তার পড়ানো ভালো লাগবে, তার জ্ঞান সম্পর্কে তার একটা ভালো ধারণা থাকবে। সে যখন পড়াবে, সেই পড়ানোর বাচন ভঙ্গি যদি সুন্দর হয়, ছাত্র কিন্তু তার প্রতি একটা ইতিবাচক মনোভাব রাখতে পারে। তো এরকমভাবে আসলে মনোভাব গঠিত হয়। কিন্তু এই মনোভাবগুলো যখন আমার হচ্ছে কি অপেক্ষাকৃত স্থায়ী রূপ ধারণ করে, তখনই সেটাকে আমরা বলতে পারি মূল্যবোধ। যেমন সততা, ন্যায় নীতি, স্বাধীনতা, অর্থাৎ আমি কতটুকু স্বাধীনভাবে চলাফেরা করব, এই জিনিসটা কিন্তু তুলনামূলক স্থায়ী হয়। আর এগুলোর উপরেই কিন্তু আসলে আমার মূল্যবোধটা নির্ভর করে। মূল্যবোধের উদাহরণ কিন্তু এগুলোই। তাহলে রকিচ এর ভাষায় আমাদের হাজার হাজার মনোভাব থাকতে পারে, কিন্তু মূল্যবোধ রয়েছে কয়েক ডজন মাত্র। তাহলে মূল্যবোধের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাই অনেক অল্প থাকে। মনোভাব এক একজনের প্রতি এক এক রকম থাকতে পারে, কিন্তু মূল্যবোধের জায়গা থেকে আমরা দেখতে পাই একই রকম। ধরা যাক একজন শিক্ষকের পড়ানো আমার পছন্দ, তার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে পারে, কিন্তু শিক্ষকের সাথে আমার ন্যায় নীতির যে সংজ্ঞা, আমি যেরকম ন্যায় নীতি মনে করি, শিক্ষকের ক্ষেত্রে সেটা ভিন্ন। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের একটা পার্থক্য চলে আসবে। আবার মূল্যবোধ ও মনোভাব কিন্তু দুইটাই পরিবর্তনশীল, কিন্তু মনোভাব হচ্ছে কি দ্রুত পরিবর্তনশীল এবং মূল্যবোধ একটু সময় নিয়ে আমার পরিবর্তন হতে পারে। তো এই হচ্ছে আমার মূল্যবোধ এবং মনোভাবের একটা মোটামুটি সম্পর্ক। এবার আমরা যদি মূল্যবোধের শ্রেণী বিভাগে যাই, মূল্যবোধের আসলে খুব বেশি শ্রেণী বিভাগ নেই। এক্ষেত্রে আমরা এখানে 6টা মূল্যবোধের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। এটা উল্লেখ করেছেন হচ্ছে সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্প্রেঞ্জার। তো তিনি বলেছেন মানুষের মধ্যে যে মূল্যবোধগুলো থাকে, একটা হচ্ছে তাত্ত্বিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ এবং কি ধর্মীয় মূল্যবোধ। নাম থেকে আমরা কিন্তু আসলে একটা মোটামুটি ধারণা পাই যে আসলে কোন মূল্যবোধটা কিসের সাথে সম্পর্কিত। তো চলো আমরা একটু দেখি আসলে তাত্ত্বিক মূল্যবোধ আসলে কি।
তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ, সত্য ঘটনা উদ্ঘাটন ও সৃজনশীল বৈশিষ্ট্যের বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একটু মার্ক করতে পারি যে আসলে কিভাবে মানুষের মধ্যে তাত্ত্বিক মূল্যবোধটা প্রতিষ্ঠিত হয়। একজন মানুষ যখন নিজেকে বাস্তব জীবনে তার অভিজ্ঞতার প্রয়োগ করবে, সে যখন হচ্ছে কি সত্য ঘটনা উদ্ঘাটনে যাবে এবং নিজের সৃজনশীল বিশ্বাসগুলোর মাধ্যমে আসলে তাত্ত্বিক মূল্যবোধটা গঠিত করে। যেমন ব্যক্তির তাত্ত্বিক মূল্যবোধ তার মনোভাবের সাথে জড়িত। তাত্ত্বিক মূল্যবোধের অধিকারীরা সত্যের পিছনে ধাওয়া করে, কি করে তারা সত্যের পিছনে ধাওয়া করে, জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে, নিজের পরিচিতি খুঁজে বেড়ায় এবং অন্যের সাথে পার্থক্য খোঁজে। আমি যখন চিন্তা করব যে আসলে আমি কেমন মানুষ হিসেবে, আমি কেমন, অন্যের সাথে আমার পার্থক্য কি, আমি আসলে কোত্থেকে এসেছি, আমার বৈশিষ্ট্য আসলে কি, আমাকে একজন প্রকৃত মানুষ হতে কি কি গুণ বা কি কি হচ্ছে কি বৈশিষ্ট্য আমার মধ্যে থাকা লাগবে, এই যে চিন্তাটা, এই তাত্ত্বিক চিন্তাটা যেটা আমি নিজের দ্বারাই নিজের মনে করে থাকি, যেটার উত্তর আমি খোঁজার প্রতিনিয়ত চেষ্টা করি, এই জিনিসটাই কিন্তু আমার তাত্ত্বিক মূল্যবোধ। আর একজন তাত্ত্বিক মূল্যবোধ ব্যক্তির জ্ঞানকে কি অভিজ্ঞতামূলক, সমালোচনামূলক এবং বিচার বুদ্ধি সম্পন্নই হয়ে থাকে। কারণ আমি যখন এই জিনিসগুলোর উত্তর খুঁজে বেড়াবো, আমার নিজের বৈশিষ্ট্য সম্পর্কে, আমি কোত্থেকে এসেছি, আমার নিজের পরিচয়, নিজের যে বৈশিষ্ট্য সেগুলো জানার যে চেষ্টা, সেটাই কিন্তু আসলে আমাকে কি অভিজ্ঞতামূলক করে তুলবে, সমালোচনামূলক করে তুলবে। আমি এগুলো জানার জন্য কিন্তু নানান দিক থেকে জ্ঞান আহরণের চেষ্টা করব। তাহলে তাত্ত্বিক মূল্যবোধটা কিন্তু আসলে এইভাবেই গড়ে ওঠে। তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আসলে সত্যানুসন্ধানী হয়ে থাকে, যে সত্যকে খুঁজে বের করা, সত্যানুসন্ধানী হয়ে থাকে, তারপর সত্যকে আবিষ্কার করাই কিন্তু এদের প্রধান লক্ষ্য হয়ে থাকে। আর এরা কিন্তু ঘরে বন্দী হয়ে থাকতে চায় না, অজানা জিনিস সম্পর্কে জানতে চায়, তারা অ্যাডভেঞ্চার ফিল করতে চায়, তারা অভিযানে যেতে চায়, সকল অজানা জিনিসকে আসলে তারা জানতে চায়, অর্জন করতে চায়। এটাই হচ্ছে একজন মানুষের কি তাত্ত্বিক মূল্যবোধের বৈশিষ্ট্য। তাত্ত্বিক মূল্যবোধের বৈশিষ্ট্য অনেকটা কি বৈজ্ঞানিক এবং দার্শনিকের মতো হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের তাত্ত্বিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা। এবার যদি আমরা একটু আসি অর্থনৈতিক মূল্যবোধ সম্পর্কে। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা হচ্ছে কি আগাগোড়াই বাস্তববাদী। যেমন আমি আসলে বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক প্রবণতা আমার মধ্যে কি রকম, আমি যদি চিন্তা করি যে আমার অর্থনৈতিক মূল্যবোধ আমাকে অর্থ উপার্জন, অর্থ ব্যয় এবং সঞ্চয় এবং মিতব্যয়ী হতে সহায়তা করবে, আমি বুঝতে পারবো যে অর্থের প্রয়োজনীয়তাটা জীবনে কতটুকু। অর্থের যেহেতু জীবনে প্রয়োজনীয়তা অনেক রয়েছে, সেক্ষেত্রে আমি চিন্তা করব আমাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে, আমাকে মিতব্যয়ী হতে হবে, আমি কতটুকু ভোগ করব, কতটুকু সঞ্চয় করব, কতটুকু ব্যয় করব, এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা যে ব্যক্তি রাখে, সে আসলে অর্থনৈতিক মূল্যবোধ সম্পর্কিত ব্যক্তি। এরা সাধারণত কি রাজনৈতিক এবং যে সামাজিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে তাদের চাইতে ধন সম্পদ একটু বেশি হয়। অর্থনৈতিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে তারা আসলে একটু কৃপণ হয়ে থাকে, কারণ সে জানে যে কোনোভাবে যে কোনো একটা কাজের ক্ষেত্রে করার আগে সে চিন্তা করে ওইটা থেকে, বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সে চিন্তা করে এটা থেকে আমার উপকার পাওয়ার সম্ভাবনা কতটুকু, আমি আসলে কতটুকু উপকারী হব, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা না নিয়ে আসলে তারা কি এই কাজগুলো করে না। তো অর্থনৈতিক মূল্যবোধ এভাবেই মানুষের মধ্যে গড়ে ওঠে। সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ, ইংরেজ কবি কিটস বলেছেন, জন কিটস, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অর্থাৎ একটা জিনিস যদি মনোমুগ্ধকর রূপে উপস্থাপন করা হয় তাহলে সেটাকে সত্য হিসেবে চিহ্নিত করার চাইতে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। তাহলে মানুষ আসলে সৌন্দর্যের পূজারী, আমরা যাই দেখি না কেন তার মধ্যে সৌন্দর্য খুঁজতে চেষ্টা করি, কুৎসিত কোনো কিছু আসলে আমাদের আকর্ষিত করে না। তো সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে তারা খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করে, তারা সবসময়কে একটু ল্যাভিশ লাইফস্টাইল ফলো করার চেষ্টা করে, তারা নিজেদের শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় বা সম্মান সূচক চিহ্নগুলোকে আসলে বেশি পছন্দ করে থাকে। তাহলে কীরকম হয়ে থাকে, এরা জাঁকজমক, শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় চিহ্ন বা সম্মান সূচক চিহ্নগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। এরা মূলত সৌন্দর্য পিপাসু হয়। এরা তাত্ত্বিক মনোভাব বা তাত্ত্বিক মূল্যবোধ যাদের রয়েছে তাদের তুলনামূলক বিপরীত হয়। কারণ তাত্ত্বিক মূল্যবোধ যারা রয়েছে, তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আসলে নিজের অন্তরাত্মাকে চিনতে চায়, নিজের বাহ্যিক সৌন্দর্যের উপর তাদের চিন্তা ভাবনা থাকে না। কিন্তু নান্দনিক মূল্যবোধ যাদের মধ্যে বেশি রয়েছে তারা আসলে নিজের বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে খুব সচেতন, তাদের চিন্তা ভাবনায় কিন্তু একটা বিভাজন দেখা যায় দুইটার মধ্যে। তো এই ব্যক্তিরা আবার রাজনৈতিক এবং সামাজিক মূল্যবোধ থেকে তুলনামূলক আলাদা হয়ে থাকে।
এবার আমরা সামাজিক মূল্যবোধ নিয়ে যদি আসি, আমরা মানুষ সামাজিক জীব, আমরা সবাই সমাজে বসবাস করে থাকি। তো সমাজে বসবাস করার জন্য সমাজের উপযুক্ত যে আচার আচরণগুলো রয়েছে, যে মূল্যবোধগুলো রয়েছে, সেগুলো গ্রহণ করাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হলো, আমি যদি একটু দেখি, সামাজিক ঘটনা বা আচরণের গুণারোপিত যা অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক সদস্যগণ মানসিকভাবে প্রতিষ্ঠিত করে থাকে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে সমাজের উপর নির্ভরশীল। আর সামাজিক মূল্যবোধ ব্যক্তি যারা রয়েছে, মূল্যবোধ সম্পন্ন, তারা সহজেই অন্যের সাথে মিশতে পারে, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে, এবং কি এরা ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধটা আসলে খুঁজে থাকে। তাহলে এরা বন্ধুত্বপূর্ণ হয়, এরা ভালোবাসার মধ্যে জীবনের মূল্যবোধ খোঁজে। রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কিন্তু রাজনৈতিক মূল্যবোধের অধিকারী হয়ে থাকে, এবং তারা কি নিজেদের একটা রিটার্ন পাওয়ার কিন্তু চিন্তা করে। কিন্তু সামাজিক মূল্যবোধের মানুষগুলো আসলে ভালোবাসায় পেয়ে যায়, তারা জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পছন্দ করে। এরা সাধারণত কি দয়ালু, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে। এবার আসি রাজনৈতিক মূল্যবোধের কথা, যে মূল্যবোধের উপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ এগুলো পরিচালনা করে থাকে, তাই রাজনৈতিক মূল্যবোধ। এক্ষেত্রে রাজনীতির বাইরে আসলে তারা কিছু করতে চায় না। তারা যতই মূল্যবোধের মধ্যে থাকুক না কেন, তারা সর্বদাই নেতৃত্ব দিতে চায়, নিজের মধ্যে একটা প্রভুত্ব বজায় রাখতে চায়। এদের মধ্যে প্রভুত্ব বজায় রাখার, বিস্তার করার ইচ্ছা কিন্তু অত্যন্ত প্রবল ও শক্তিশালী। প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করে দলনেতা হওয়ার প্রবণতা কিন্তু এই রাজনৈতিক মূল্যবোধ ধারণকারী মানুষদের মধ্যেই দেখা যায়। তো এরা সাধারণত ক্ষমতা, নেতৃত্ব, পরিচালনা ইত্যাদি বিষয়গুলোকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হয় এবং অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। এবার আসি ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধ যার যার কি রিলিজিয়নের উপর বেস করে হয়ে থাকে। একজন মানুষ তার ধর্মকে কতটুকু ফলো করতেছে, তারা কতটুকু আধ্যাত্মিকভাবে নিজের ধর্মকে বিশ্বাস করছে, তার ধর্মের বিশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু এই ধর্মীয় মূল্যবোধ গঠিত হয়। ধর্মের মধ্যে আসলে কি যে বাধা নিষেধ রয়েছে, যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এগুলোর উপর নির্ভর করেই কিন্তু তার মূল্যবোধটা গড়ে ওঠে। আর ধর্মকে চিন্তা করে আর সাধারণত কি ধর্মীয় মূল্যবোধ ব্যক্তিরা খুবই ধার্মিক হয়ে থাকে। এদের মূল্যবোধ হয় নৈর্ব্যক্তিক। আধ্যাত্ম শক্তি সম্পন্ন ব্যক্তি সবসময় উচ্চ মার্গের সাথে সংযুক্ত হতে চায়। একজন ধার্মিক ব্যক্তি প্রত্যেক ঘটনার মাঝে স্বর্গীয় ইঙ্গিত খুঁজে পায়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত কি ঐশ্বরিক ক্ষমতার উপর অধিক পরিমাণে নির্ভরশীল হয়ে থাকে। এবার আসি এই যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো আসলে কিভাবে গঠিত হয়। মূল্যবোধ গঠনের জন্য সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি পরিবার। কারণ আমরা জানি আমরা পরিবারের সাথেই আসলে আমাদের বেড়ে ওঠা। তো এই পরিবার আসলে আমরা দেখি যে আমাদের পরিবারের যে ধারা রয়েছে সেখানে কোন জিনিসটা ফলো করা হচ্ছে, কোনটা ফলো করা হচ্ছে না, সেটার উপর নির্ভর কিন্তু করে আমাদের কিরকম মূল্যবোধ গঠিত হবে। আমার পরিবারে আমার পিতামাতা আমাকে যেরকম শিক্ষা দেবে সেরকম শিক্ষাই কিন্তু আসলে আমরা বড় হব। একেবারে বেসিক যেটা রয়েছে সেটা কিন্তু সাধারণভাবে এই পরিবার থেকেই গড়ে ওঠে। তো পিতামাতার মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে তাহলে সেটা হচ্ছে কি একটা সুখী পরিবার। তো সেই সুখী পরিবারে যে বেড়ে ওঠে তার মধ্যে ওইরকম একটা হ্যাপি ভাইব কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যায় বড় হওয়ার সাথে সাথে। পরিবারের পরে আসে বিদ্যালয়, কারণ আমরা পরিবারের পরেই সবচেয়ে বেশি সময় কাটাই হচ্ছে বিদ্যালয়। স্কুলে শিক্ষকরা বা আমার সহপাঠী বন্ধুদের কাছ থেকেই কিন্তু আমরা পরবর্তী দোষ বা গুণটা কিন্তু পিক করি। আমরা যদি দেখি স্কুলে আমাদের পাশের একটা ছেলে গালি দিচ্ছে, তখন সেই গালিটা কিন্তু ছোট বাচ্চারা শিখে যায়। কিন্তু শিক্ষক যখন আমাকে ভালো কিছু শিখাচ্ছে সেই শিক্ষাটাও কিন্তু একজন গ্রহণ করে। তো আমার মধ্যে কীরকম, আমি স্কুলে গিয়ে যে নিয়ম কানুনের মধ্যে চলতে হয় এই জিনিসটা সম্পর্কে ধারণা লাভ করে আমাকে হোমওয়ার্ক নিয়মিত করতে হবে, স্কুলে প্রপার ইউনিফর্ম বা প্রপারলি ড্রেসড হয়ে যেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে ওই মূল্যবোধটা গড়ে দেয় যে আমরা কিভাবে আসলে নিজেদেরকে তৈরি করতে পারি। তো নিজেদের মধ্যে এই যে স্বাধীনচেতা মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা ও ন্যায় নীতি এগুলো কিন্তু স্কুল থেকে আসে। পরিবারের পাশাপাশি বিদ্যালয় কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষকদের আচার আচরণ, চিন্তাধারা, তাদের বাচনভঙ্গি কিন্তু শিশুদেরকে প্রভাবিত করতে পারে। এরপর যদি আমরা দেখি সমবয়সী দল, এই যে আমি সহপাঠীদের সাথে আসলে কিভাবে মিশতেছি, আমার বয়সে যারা রয়েছে তারা আসলে আমার কীরকম আচরণ করতেছে, এগুলো কিন্তু আমরা
শিখি। যেমন বলা হয়ে থাকে যদি তুমি 5 জন খারাপ ব্যক্তির সাথে চলাফেরা করো তাহলে ষষ্ঠ যে খারাপ ব্যক্তি রয়েছে সেটা তুমি হবা, আর যদি 5 জন ভালো মানুষের সাথে চলাফেরা করো তাহলে ষষ্ঠ ভালো মানুষটা হবা তুমি। তাহলে তোমার সমবয়সী দল কিন্তু তোমার যে কাজগুলো রয়েছে সেগুলোর প্রশংসা, নিন্দা বা সমর্থন জানানোর মাধ্যমে, বিরোধিতা করার মাধ্যমে তোমার মূল্যবোধকে প্রভাবিত করতে পারে। তাহলে কিভাবে করতে পারে? 4 ভাবে করতে পারে। এক হচ্ছে সমবয়সীদের সাথে মিশে চলা, মূল্যবোধের প্রতি সংবেদনশীল হওয়া, সমাজ থেকে উপযুক্ত মনোভাব ও ভূমিকা গ্রহণ করা এবং স্বাবলম্বী হওয়ার মাধ্যমে কিন্তু আসলে আমরা কি মূল্যবোধ গঠন করতে পারি। যেমন যে সমবয়সীরা দলে হচ্ছে লিডারের মর্যাদা পায় তারা হচ্ছে কি খুবই আত্মবিশ্বাসী এবং নিজের সম্পর্কে ইতিবাচক হয়ে থাকে। আর এই সমবয়সী দলের প্রভাবের কারণে কিন্তু পারস্পরিক যে সৌহার্দ্য, সহযোগিতা, প্রতিযোগিতা, সততা ও ন্যায় নীতি প্রবৃত্তির বিকাশ কিন্তু একজনের মধ্যে ঘটে। এরপর আসি কমিউনিটি। কমিউনিটি মানে আমরা যে সমাজের মধ্যে বসবাস করি, সোসাইটিতে থাকি, সেটা আমাদের যে কমিউনিটি রয়েছে বা পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে সেটা কিন্তু মূল্যবোধ গঠনে সহায়তা করে। আমরা হচ্ছে সঙ্গীতের প্রতি আকর্ষণ, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি প্রীতি ভালোবাসা, তারপর ধর্মীয় যে বিশ্বাস, এগুলো কিন্তু কমিউনিটি থেকেই পেয়ে থাকি। আমরা যদি দেখি আমার বড় যারা রয়েছে তারা তাদের সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক, ভালো আচার আচরণ করতেছে, সেটা কিন্তু আমি সেখান থেকে শিখতে পারবো। তো এভাবে আসলে কমিউনিটিও কিন্তু ভূমিকা রাখে। এবং সর্বশেষ আসে সমাজ ও কৃষ্টি, অর্থাৎ তার সিভিলাইজেশন, কালচার আসলে কিন্তু ভূমিকা রাখে। একটা জিনিস যেটা বহু বছর ধরে প্রচলিত হয়ে আসছে, আমার কৃষ্টির যেটা অংশ, সেটা কিন্তু আমি অলওয়েজ সেইভাবেই নিব এবং সেটাই শিখব। এর মাধ্যমে কিন্তু আমাদের মূল্যবোধ গঠিত হবে। যেমন বাংলাদেশের মূল্যবোধ আর ওয়েস্টের মূল্যবোধ কিন্তু সেম না। আমরা যদি দেখি ওয়েস্টে আমরা হচ্ছে ওইখানে গুরুজনদেরকে হচ্ছে কি নাম ধরে ডাকা যায় বা তার সারনেম ধরে ডাকা যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা ওইভাবে কাউকে সারনেম ধরে ডাকতে পারি না। কারণ এই যে কৃষ্টি আলাদা, আমাদের দুইটার সমাজ আলাদা, এই কারণে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ কিন্তু গড়ে উঠেছে। এরপর আমরা দেখি একটু মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। মানুষের আচরণ কিন্তু আসলে মূল্যবোধের উপর বেশ বড়ভাবে নির্ভরশীল। এই জিনিসটা আমরা জানি যে একজন মানুষের মূল্যবোধ, কৃষ্টি ও মনোভাব কিরূপ হবে সেটা কিন্তু তার আচরণকে ডিফাইন করে যায়। যেমন মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড যার দ্বারা আচার আচরণ, ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো একজন মানুষ যদি চিন্তা করে যে তার সমাজের মানুষের ভালো মন্দ কাজের বিচার কিন্তু এই মূল্যবোধের মাধ্যমেই হয়ে থাকে। যেমন তার সম্পর্কে জনসাধারণ উৎসুক, যা তারা চায়, এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে তারা আসলে কি নিজেদের একটা আদর্শ গঠন করে নেয়। আর এই আদর্শ থেকেই কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব, মনোভাব ও সামাজিকরণ প্রক্রিয়ার ফলে ব্যক্তির মধ্যে মূল্যবোধ জন্ম নিতে থাকে। তো দীর্ঘদিন সমাজে জীবনে একত্রে বসবাস করার ফলে নিজস্ব মূল্যবোধ কিন্তু গড়ে ওঠে। সংস্কৃতি, ধর্ম, দর্শন, দীর্ঘদিনের লালিত আচরণ ও বিশ্বাস, স্থানীয় রেওয়াজ প্রথার আলোকে নির্মিত হয় সমাজের নিজস্ব মূল্যবোধ। এভাবে প্রতিটি সমাজে ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত আচার আচরণের মান, আচরণের সমাজে স্বীকৃত পন্থা এবং আচরণ মূল্যায়নের মাপকাঠি কিন্তু গড়ে ওঠে। তো মূল্যবোধের প্রভাব যদি আমরা আলোচনা করি, ব্যক্তির সমাজ মূল্যবোধ সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়তা করে। এর মধ্যে তার ধর্ম, বর্ণ, ভাষা, গোষ্ঠী এগুলো কিন্তু ভূমিকা রাখে। এরপর বাল্য ও কৈশোর সমাজে অর্জিত মূল্যবোধ দ্বারা পরিণত বয়সে ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ভূমিকা পালন করে, তাও অনেকটা কি নির্ধারিত হয়ে যায়। আবার ব্যক্তির আচরণ তথা তার চরিত্র গঠনে তার সমাজের যথেষ্ট প্রভাব কিন্তু রয়েছে। কারণ সমাজে সে কার সাথে মিশবে, স্থান কাল পাত্র ভেদে সে কিরূপ আচরণ করবে, সেটা কাকে স্নেহ করবে, কাকে শ্রদ্ধা করবে, এই সকল কিছুই কিন্তু কি তার অর্জিত মূল্যবোধের উপর নির্ভর করে। তাকে যদি ছোটবেলায় শেখানো হয় ছোটদের স্নেহ করবা, বড়দের সম্মান করবা, তাহলেই কিন্তু সে আসলে ওই আচরণটা করবে, নইলে করবে না। তাহলে তার আচরণে কিন্তু তার মূল্যবোধ ভূমিকা রাখে। এরপর ব্যক্তি যেমন তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, সমাজও তার লক্ষ্য অর্জনে কি মূল্যবোধকে কাজে লাগায়। যেমন মূল্যবোধ হলো সমাজের চালিকা শক্তি। একজন মানুষ সমাজে কিরূপভাবে নিয়ম শৃঙ্খলা রক্ষা করে এবং ব্যক্তির আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে, সেটা কিন্তু তার মূল্যবোধের উপর নির্ভর করে থাকে। মূল্যবোধ আবার কি সামাজিক ঐক্য সংগতিকে রক্ষা করে। সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষা অনুযায়ী কিন্তু সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করার চেষ্টা করে। এরপর এক এক সমাজে এক এক ধরনের মানুষের কি মূল্যবোধ প্রকাশ পায়, প্রাধান্য পায়।
কারণ হচ্ছে কি আমরা দেখতে পাই যে সমাজের ব্যক্তির মূল্যবোধ অর্জনের মাধ্যমে কিন্তু একটা সদস্য হয়, সমাজের সদস্য হওয়ার জন্য আমার নির্দিষ্ট কিছু মূল্যবোধ থাকতে হবে নিজের মধ্যে, আর এর মাধ্যমেই কিন্তু আসলে সমাজের মূল্যবোধের মধ্যে পার্থক্য দেখা যায়। বিভিন্ন সমাজে আমরা এর পার্থক্যটা দেখতে পারি। তো আবার পুরুষ ও মহিলাদের মধ্যে কিন্তু মূল্যবোধের পার্থক্য দেখা যায়। তাত্ত্বিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষ মহিলাদের চেয়ে কি উচ্চমানের এবং সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলারা উচ্চ মানসম্পন্ন। আর অন্যদিকে অর্থনৈতিক, সামাজিক, সৌন্দর্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় বেশি মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে। আবার পুরুষের রাজনৈতিক ক্ষেত্রে বেশি সময় ব্যয় করে, যে কারণে রাজনীতির তারা কি অবিচ্ছেদ্য অংশ মনে করে, এবং রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষরা বাস্তব প্রয়োগে বিশ্বাসী হয় এবং কি তারা এগিয়ে থাকে। আর তাত্ত্বিক মূল্যবোধে পুরুষরা বাস্তব প্রয়োগে বিশ্বাসী, তৎসত্ত্ব উদ্ঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কিন্তু করে থাকে। তাহলে এই ছিল আসলে আমাদের মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা মূল্যবোধের ধারণা নিয়েছি, মূল্যবোধের সংজ্ঞা দেখেছি, মূল্যবোধ কিভাবে গঠিত হয়, আবার মানবাচরণের উপর মূল্যবোধের কি কি প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তো এবার আমরা একটু অধ্যায়ের সারসংক্ষেপে গিয়ে দেখি আমরা কি কি জেনেছি। মূল্যবোধ সম্পর্কে জেনেছি, বললাম আমি। মূল্যবোধ ও মনোভাবের মধ্যে পার্থক্যটাও আমরা দেখেছি। তারপর মূল্যবোধের যে শ্রেণী বিভাগ রয়েছে, তাত্ত্বিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সৌন্দর্য বা নান্দনিক মূল্যবোধ, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এরপর মূল্যবোধ গঠনের যে মাধ্যম রয়েছে, পরিবার, বিদ্যালয়, কমিউনিটি, সমাজ ও কৃষ্টি, এগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এবার আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই। কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে কি বলে? অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস হচ্ছে মূল্যবোধ। কোন মূল্যবোধের অধিকারীরা সত্যের পিছনে ধাওয়া করে জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করে নিজের পরিচিতি খুঁজে বেড়ায়? এটা হচ্ছে কি তাত্ত্বিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে। এবং কোন মূল্যবোধের ব্যক্তিরা আসলে সহজে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে? এটা হচ্ছে কি সামাজিক মূল্যবোধ। যে মূল্যবোধের অধিকারীদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা, তারা হচ্ছে কি রাজনৈতিক মূল্যবোধের অংশ। কোন মূল্যবোধের লোকেরা বেশি বাস্তববাদী? সাধারণত বাস্তববাদী হয়ে থাকে হচ্ছে কি অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা। এরা হচ্ছে খরচ করার দিক থেকে একটু বুঝে যে আসলে তারা কতটুকু খরচ করবে এবং করবে না। তারপর এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটি কোন ধরনের মূল্যবোধ? এটা হচ্ছে কি নান্দনিক মূল্যবোধ। কোন মূল্যবোধের লোকেরা ক্ষমতা, নেতৃত্বদান, পরিচালনা ইত্যাদি খুঁজে বেড়ায়? রাজনৈতিক মূল্যবোধ। অনেকগুলো মনোভাব সমন্বিত হলে তাকে কি বলে? এটাকে বলা হয় মূল্যবোধ। নিচের কোনটি বৈজ্ঞানিক মূল্যবোধ? বৈজ্ঞানিক মূল্যবোধ হচ্ছে কি তাত্ত্বিক মূল্যবোধ, কারণ তাত্ত্বিক মূল্যবোধের ক্ষেত্রে তারা হয় কি একটু বৈজ্ঞানিক এবং দার্শনিক মনোভাবের হয়ে থাকে। এরপর কোন মূল্যবোধের লোকেরা অর্থ উপার্জন, ব্যয় ও সঞ্চয় মনে হয়? এটা হচ্ছে কি অর্থনৈতিক মূল্যবোধ। যার মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ রয়েছে সে এই বিষয়গুলো সম্পর্কে ভালো সচেতন থাকে। এবার আমরা একটু সৃজনশীল প্রশ্ন সমাধান করি। যদি দেখব, জনাব আবু রায়হান একজন পরোপকারী ব্যক্তি। সমাজের সকল সুখে দুঃখে তিনি ভূমিকা রাখেন। সমাজের মানুষের কল্যাণে, সামাজিক শৃঙ্খলা রক্ষায় নিজ স্বার্থ বিসর্জন দিয়ে কাজ করেন। আবু রায়হানের চাচাতো ভাই আবু আয়মানও একজন সামাজিক মানুষ। তিনি সমাজের মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, মানুষের সেবা করতে চান, কিন্তু তিনি মনে করেন মানুষের সেবা করার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জরুরি। বয়সে ছোট হলেও তিনি অনেক সময় আবু রায়হান সাহেবের উপরও প্রভাব বিস্তার করে থাকেন। তবে আবু আয়মান একজন সৌন্দর্যপ্রিয় ও শিল্পমনা ব্যক্তিও বটে। তিনি সবসময় পরিপাটি থাকেন এবং সন্তানদের সেভাবে রাখতে পছন্দ করেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মূল্যবোধ গঠনের প্রথম মাধ্যম কোনটি? মূল্যবোধ গঠনের প্রথম বা প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। এবার আসি মূল্যবোধের মূল্যবোধের পূর্ব শর্ত কিভাবে? কতগুলো মনোভাবের স্থায়ী পরিবর্তন বা স্থায়ী বিশ্বাসী হচ্ছে কি আমার মূল্যবোধ। তাহলে মনোভাব ছাড়া কিন্তু আসলে আমরা মূল্যবোধ গঠন করতে পারবো না। তাহলে মনোভাবের সাথে কিভাবে মূল্যবোধের সম্পর্ক রয়েছে সেটা ব্যাখ্যা করে দিলেই হবে। এরপর জনাব আবু রায়হান কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন? ব্যাখ্যা করো। আবু রায়হান হচ্ছে সমাজে সুখে দুঃখে ভূমিকা রাখে, নিজের স্বার্থ বিসর্জন দেয় এবং কাজ করে। তাহলে তার মধ্যে হচ্ছে কি আমরা দেখতে পাই সামাজিক মূল্যবোধ রয়েছে। আবার তাহলে এখানে আমরা কোনটা ব্যাখ্যা করব? তার সামাজিক মূল্যবোধ কিভাবে সৃষ্টি হয়, সামাজিক মূল্যবোধের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে ব্যাখ্যা করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে জনাব আবু রায়হান হচ্ছে সামাজিক মূল্যবোধের অধিকারী একজন ব্যক্তি। উদ্দীপকে উল্লেখিত আবু আয়মানের বৈশিষ্ট্য কোন কোন মূল্যবোধ লক্ষ্য করা যায়? আবু আয়মান হচ্ছে অন্যকে সহায়তা করেন, কিন্তু তার মধ্যে হচ্ছে কি দেখে যে প্রভাব বিস্তার করা, ক্ষমতা লাভ করার একটা টেন্ডেন্সি রয়েছে। এছাড়াও তিনি সুন্দরভাবে থাকতে পছন্দ করেন, শিল্পমনা ব্যক্তি, আবার সন্তানদেরকেও সেভাবে রাখতে পছন্দ করেন। তাহলে যেহেতু তিনি সমাজের সাথে মিশে চলেন তাহলে তার মধ্যে রয়েছে সামাজিক মূল্যবোধ অবশ্যই। আবার তিনি যেহেতু
প্রত্যেকের মধ্যে একটা ক্ষমতা এবং প্রভুত্ব বিস্তার করতে চান, তাহলে তার মধ্যে রয়েছে হচ্ছে কি রাজনৈতিক মূল্যবোধ। আবার আমরা দেখতে পাই যে এই ব্যক্তি হচ্ছে কি সে সুন্দরভাবে পরিপাটি থাকতে পছন্দ করে, তার মধ্যে কি তাহলে সৌন্দর্যবোধের মূল্যবোধটাও রয়েছে। তাহলে সৌন্দর্যবোধ বা হচ্ছে কি নান্দনিক মূল্যবোধও তার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই মূল্যবোধগুলো যদি আমরা এখানে ব্যাখ্যা করে দেই এবং কি আবহমানের বৈশিষ্ট্যের সাথে এগুলো মিলিয়ে দেই, তাহলে কিন্তু এই ঘয়ের উত্তরও চলে আসবে। তাহলে আমরা কিন্তু সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। তো এই ছিল আমার মনোবিজ্ঞান প্রথম পত্রের মূল্যবোধ অধ্যায় নিয়ে আপনাদের সাথে আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।